দর্শক, ফ্যাশন শিল্পের চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের চিফ রিপোর্টার ইব্রাহিম হোসেন অভি। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। জি, ধন্যবাদ। অভি ভাই, যেরকমটি দেখছিলাম আমরা প্রতিবেদনে যে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির পরিবর্তনের জন্য 2026 সালে কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জ ফেস করতে যাচ্ছে ফ্যাশন শিল্প। আপনার কাছে জানতে চাইবো যে বৈশ্বিক সরবরাহ চেইনে দীর্ঘমেয়াদী কি ধরনের প্রভাব ফেলতে পারে? 2025 সালে অলরেডি চ্যালেঞ্জের মধ্যে আছে। যদি আপনি দেখেন যে তৈরি পোশাক শিল্প সহ ফ্যাশন ইন্ডাস্ট্রি বলতে আমরা যেটাকে বুঝি সেটাকে একটা চ্যালেঞ্জে ফেলে দিয়েছে যখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ফর দ্য ফার্স্ট টাইম তারা রেসিপ্রোকাল বা পারস্পরিক শুল্ক বা পাল্টা শুল্ক যখন আরোপ করা হয়, এটার ফলে দেখা গেছে যে একটা বড় ধরনের ডোমিনো ইফেক্ট পড়ছে শিল্পে, যার ফলে বাংলাদেশ সহ বেশ কিছু দেশই চ্যালেঞ্জের মুখে চলে আসছে। যেমন বাংলাদেশে যদি বলেন গত কয়েক মাস ধরে আসলে নেগেটিভ গ্রোথ রয়েছে। তো চ্যালেঞ্জটা কেন, এটা হলো প্রশ্ন। এখন আমাদের যে স্বাভাবিক যে শুল্কটা ছিল 26 সালে ধরা হচ্ছে যে এই অতিরিক্ত শুল্ক আরোপের ফলে এটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে পুরো শিল্পের জন্য। এখানে এর অন্যতম কারণ হচ্ছে যে যখনই একটা দেশ থেকে আপনি পোশাক আমদানি করবেন এবং ট্যারিফ বেড়ে যাবে, সেটার কিন্তু একটা ব্যাপক ইম্প্যাক্ট থাকে পুরো ইন্ডাস্ট্রিতে। যখনই পোশাকের দাম বাড়বে তখন কিন্তু ইনফ্লেশন বেড়ে যাবে। মানুষের যে কস্ট যেটা সে বিয়ার করে একটা নির্দিষ্ট সময়ের জন্য, সেই খরচটা যখন বেড়ে যাবে তখন কিন্তু সে চিন্তা করবে যে তার কনজাম্পশন কমায়া এটাকে অ্যাডজাস্ট করতে। তো ফলে যখনই কনজাম্পশন ফল করবে তখন তো যারা ব্র্যান্ড বা ইম্পোর্টার রয়েছেন বিভিন্ন দেশ থেকে যারা ইম্পোর্ট করে বাংলাদেশও, তারা কিন্তু আসলে পোশাকের যে পরিমাণ যেহেতু সেলস কমে আসবে সেই জায়গা থেকে তারা ইম্পোর্টও কমাই দিবেন। সো ফলে এই যে শুল্ক বাড়ার ফলে এটার প্রভাব কিন্তু একদম পুরো চেইনে পড়বে। যেমনভাবে বলা যায় যে ক্রেতা এক ধরনের তার ব্যয় সংকোচনে যাবে, সেইটার থেকে হলো যে উৎপাদক তার কাছে এসে পড়বে, কারণ যে ব্র্যান্ড সবগুলো তৈরি করে এবং আমাদের থেকে নেয়। সো এর ইম্প্যাক্টটা আসলে 26 সালে যে মার্কেটটা কোন দিকে যাবে সেটা ডিফাইন করবেই এই আমাদের নতুন যে শুল্কটা আরোপ করা হয়েছে। তবে এইটার থেকে উত্তরণেরও কিছু রাস্তা নিয়ে আমাদেরকে ভাবতে হবে যে কোন পথে আমরা যদি আমাদের নতুন পদ্ধতি বা কৌশল নীতি গ্রহণ করি তাহলে আমরা এখান থেকে উত্তরণ হতে পারে আমাদের। শুল্ক জটিলে তো বাড়তি উৎপাদন ব্যয়ের প্রেক্ষিতে বড় ব্র্যান্ড এবং ছোট সরবরাহকারীরা কিভাবে আসলে ভিন্নভাবে প্রভাবিত হতে পারে? না দেখেন, এখন যে একটা রিলোকেশন সবসময় থাকে এবং রিলোকেশনের ক্ষেত্রে বড় নিয়ামক হয়ে দাঁড়ায় যে আপনি একটা দেশ থেকে যখন একটা পোশাক আমদানি করেন, যদি দেখেন যে সেই দেশটাতে আসলে প্রোডাকশন কস্ট বেড়ে গেছে কিংবা কোনো রাজনৈতিক অস্থিরতা অথবা কোনো ধরনের অনিশ্চয়তা দেখা দেয়, তখন কিন্তু সেই দেশগুলোর থেকে বায়াররা নতুন একটা সেফ এবং রিজনেবল প্রাইস যেখানে আছে সেখানে তারা রিলোকেট করে, শিফট করে ওয়ার্ক অর্ডারটা এবং ওখান থেকেই তারা চায় পণ্য আমদানি করতে। তো বাংলাদেশের ক্ষেত্রে যদিও শুরু থেকে বলা হয়েছিল যে কিছু কম্পিটিটিভ আমাদের যে প্রতিযোগী দেশগুলো আছে তাদের তুলনায় আমাদের যেহেতু একটু কম রয়েছে শুল্কের হারটা, সো সেখানে এটা আমাদের জন্য একটা বেনিফিট হতে পারে। কিন্তু এইখানে একটা জিনিস উপেক্ষিত ছিল, সেটা হলো যে আমরা সাধারণভাবে বললেও বাস্তবে যেটা দেখা গেছে যে আসলে আপনার ইউএস মার্কেট যদি ধরি আমাদের জন্য বড় মার্কেট যেটা, সেখানে কিন্তু বায়ারদের যে কনজাম্পশন সেটা ফল করছে, ফলে বায়াররা কিন্তু কনজিউমারদের কনজাম্পশন ফল করছে, ফলে বায়াররা আমাদের এখান থেকে কমিয়ে নিচ্ছে। আবার আমাদের যে কম্পিটিটিং কান্ট্রিগুলো রয়েছে তারা তাদের যে কস্ট ইফেক্টিভনেস তাদের প্রোডাকশনে সেইটা ব্যবহার করছে, ফলে আমরা যতটা বেনিফিট পাওয়ার কথা ছিল মানে লোয়ার ট্যাক্স রেটের পর সেটা আমরা পাইনি, যার কারণে আমরা গত 3-4 মাস ধরে দেখছি যে আমাদের নেগেটিভ গ্রোথ। এবং ইন্ডাস্ট্রি পিপল যেটা বলছে যে এই যে নেতিবাচক ধারা আয়ের সেটা চলমান মাস যেটা শেষ হতে যাচ্ছে 2 দিন পরেই এখানেও থাকতে পারে। সুতরাং এই স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে আমাদেরকে ভাবতে হবে যে আসলে আমরা কোন দিকে যাব।
একদমই তাই। এবং আমরা যেমনটা জানি যে বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে এআই টেকনোলজি একটি বিশেষ সুবিধা দিবে। তো এআই টেকনোলজি ফ্যাশনের উৎপাদন, বিপণন এবং আমি যদি বলি যে গ্রাহক অভিজ্ঞতা, এই ৩ স্তরে কি ধরনের রূপান্তর আনতে পারে? এবং আরেকটু এখানে যোগ করতে চাই যে এতে কোন ঝুঁকিগুলো শিল্পকে বিবেচনায় রাখা উচিত আমাদের? জি, না এখন যদি আপনি বলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা আমরা বলছি, এটা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কর্মে এবং পরিবর্তন এনেছে। কিছু কিছু ওয়ার্ল্ড ব্যাংকের বোধহয় একটা রিপোর্ট ছিল, যদি যতদূর মনে পড়ে, সেখানে বলা হয়েছিল যে কিছু কিছু শিল্পে আসলে তার কর্মের যে জনবল, সেখানে একটা প্রভাব পড়বে। তো সেইটা তো অবশ্যই একটা নেগেটিভ দিক আমাদের দেশে, কারণ হলো আমরা যেহেতু লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি পরিচালনা করে থাকি। কিন্তু এখানে কিছু বিষয় আছে যেগুলো হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জন্য সহায়ক হয়ে দাঁড়িয়েছে। এটাকে যদি আমরা প্রপারলি অ্যাডপ্ট করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের বেশ কিছু ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারি। আপনি ধরেন যে আমরা যদি এখন ভাবতে চাই যে আসলে আমাদের যারা কনজিউমার রয়েছেন তারা আসলে কোন ধরনের প্রোডাক্ট চাচ্ছে বা কোন ধরনের প্রোডাক্টের সার্চ করছে, তো এটা যদি এই বিগ ডাটা অ্যানালাইসিস করে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে এই ধরনের ফ্যাশন ডিজাইনটার আসলে এখন চাহিদা বেশি, এটাতে যদি আমরা মনোনিবেশ করি তাহলে আমরা কাস্টমার ধরতে পারবো। এটা একটা জিনিস। সেকেন্ড, যদি ধরেন আপনার যখন একজন কনজিউমার, সে যখন বিভিন্ন আউটলেট ইন পার্সন ঘুরেও দেখতে পারে, আবার সে কিন্তু অনলাইন সার্চের মাধ্যমে দেখেছে কোথায় আসলে একটা রিজনেবল প্রাইসে পোশাক পাওয়া যাচ্ছে। তো এই ডেটাগুলো অ্যানালাইসিস করে আমরা কিন্তু আসলে পোশাকের দামটা কোন দিকে যাবে সেইটা আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে এই রেঞ্জের পোশাকগুলো এখন বেশি সার্চ করছে এবং কনজিউমার এটা চাচ্ছে। তো সেইটা যদি আমরা ট্রেন্ডটা ধরতে পারি অ্যানালাইসিস করে, সেখানে কিন্তু আমরা এই এআই এর মাধ্যমেই আমরা আমাদের ম্যানুফ্যাকচারিংয়ে মনোনিবেশ করতে পারি। এটা তো একটা গেল। তারপরে আপনি যদি ধরেন ফ্যাশন ডিজাইনিং বলেন, তো ফ্যাশন ডিজাইনাররা তো তারা ডিজাইন করছে, কিন্তু এই এআইকে দিয়ে আপনি আপনার যে ডিজাইন প্রসেস, সেটাকে কিন্তু আপনি বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনের মাধ্যমে নতুন একটা ফ্যাশন ডিজাইনিংয়ে আপনি যেতে পারেন, মডিফাইও করা যায়। এবং আমি যেটা বলে আসছিলাম যে আসলে ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে বা বিগ ডেটা অ্যানালাইসিস যদি করতে যাই, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু একটা বড় টুল হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু এটার যে বেনিফিটস, সেটা যদি আমাদেরকে নিতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই সেই স্ট্র্যাটেজিক্যালি এই এআইকে আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে। ধরেন আপনার ওয়্যার হাউসের তথ্য যদি বলি, যে আমার ওয়্যার হাউস আসলে এখন কোন লেভেলে আছে, বা বিভিন্ন বায়াররা তাদের যেই সেল প্যাটার্ন থাকে, যে তারা প্রতি বছরে, আগে অতীতে যেটা তাদের অনেক ওয়েট করতে হতো, এখন কিন্তু এটা ওয়েট করতে হয় না। আপনি যদি একটা অ্যামাজন বলেন কিংবা বে আছে, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, তার যদি ডেটাটা আপনি অ্যানালাইসিস করে দেখেন যে গত বছরে বা গত 6 মাসে আসলে একটা ব্র্যান্ড বা একটা নির্দিষ্ট পণ্য কি পরিমাণে বিক্রি হয়েছে, তাহলেও কিন্তু আপনি ট্রেন্ডটা অ্যানালাইসিস করতে পারেন। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, আমি বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে বড় যেটা দরকার, যে এই প্রযুক্তিটাকে কিভাবে কাজে লাগাতে পারে, এবং এইটার মাধ্যমে আমরা এটার থেকে পিছিয়ে গেলে কিন্তু আমাদের যে প্রতিযোগী দেশ রয়েছেন, চীন আছে বা ইন্ডিয়া আছে, ভিয়েতনাম আছে, ক্যাম্বোডিয়া আছে বা অন্যান্য দেশগুলো আছে, তারা কিন্তু এটাতে ক্রমান্বয়ে ঢুকছে। বিশেষ করে চীন তো একটা বড় ব্যবহার করে তারা এটাকে কাজে লাগাচ্ছে। এবং অটোমেশনের যে একটা বড় সুযোগ, সেটাও কিন্তু এআই এর মাধ্যমে হতে পারে। সুতরাং ওয়ার্কার তো তার ফ্লোরে কাজ করবে, কিন্তু হাই এন্ড এবং যেটা আমি বলবো যে বুদ্ধিদীপ্ত যে কাজটা, সেইটার ক্ষেত্রে আমাদেরকে এখনই পদক্ষেপ নেওয়া উচিত। এবং প্রত্যেকটা সেক্টরে, যদি ডিজাইন বলেন, ইনোভেশন বলেন, ডেটা অ্যানালাইসিস বলেন, হ্যাঁ, ট্রেন্ড অ্যানালাইসিস বলেন, সেই ক্ষেত্রে আমি বলবো সবচাইতে বড় সুবিধা দিতে পারে। কিন্তু বাংলাদেশের জন্য এটা চ্যালেঞ্জ, কারণ একটা বড় ইনভেস্টমেন্ট দরকার আছে, এবং ওইটার সাথে আসলে আমাদেরকে পরিচিত করার একটা বিষয়, সেইটা যাতে আমরা দ্রুত করি। সেক্ষেত্রে শিল্পের সাথে সাথে যারা সরকারি সংস্থা আছেন তাদেরকে একটু ভূমিকা রাখা উচিত। একদমই তাই। এবং আমি এখানে আলোচনা শেষে একটু যুক্ত করতে চাইবো যে ভূ রাজনৈতিক অবস্থান, মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা 2026 সালে কোন ধরনের ব্যবসায়িক মডেলকে টেকসই হয়ে উঠতে সাহায্য করবে বলে আপনি মনে করেন? না, আপনি যদি দেখেন যে হলো কোভিডের পরে, কোভিড কিন্তু একটা বড় ধাক্কা দিয়েছিল অর্থনীতিকে, সেখানে আমাদের সাপ্লাই চেইন ভেঙে পড়েছিল
এবং আমাদের কনজাম্পশন সব দিক থেকে এটা ধাক্কা দিয়েছে। তার পরবর্তীতে যেটা হয়েছে আপনার দেখা গেছে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ একটা বড় প্রভাব ফেলেছে। এরপরে ধরেন এই যে ইসরায়েল ফিলিস্তিনের যে বিষয়গুলো, সেটা ভূরাজনৈতিক অস্থিরতা, এবং এটা আপনি জিওপলিটিক্যাল বলেন, জিও ইকোনমিক আসপেক্টে বলেন, সব কিছুতেই কিন্তু একটা অস্থির পরিবেশ বিরাজ করছে। এর ফলে যেটা হচ্ছে যে সাপ্লাই চেন ডিসরাপ্ট হচ্ছে। সাপ্লাই চেনের কারণে যদি যথাসময়ে আপনার পণ্য না পুষতে পারে তাহলে ক্রেতার হাতে তুলে দেওয়া ডিফিকাল্ট হয়। এই জায়গাগুলো আমাদের 26 সাল যেটা আসতে যাচ্ছে আর 1 মাস পরেই, সেখানে আমরা যদি টিকে থাকতে চাই, গ্লোবাল যে ট্রেন্ড চলছে রাজনীতিতে এবং ভূরাজনৈতিক বিষয়গুলো, সেগুলো ডেফিনেটলি আমাদেরকে একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি ফেলে দিবে। কারণ হলো যদি ফার্দার এই যে ট্রেড টেনশন যেটা বা ট্রেড কনফ্লিক্ট চলছে চায়না এবং ইউএস এর মধ্যে, এটা যদি আরও স্কেল আপ হয় তাহলে দেখা যাবে যে এটার একটা যে ইম্প্যাক্ট সেটা কিন্তু আদার ইন্ডাস্ট্রি আদার দেশগুলোতে পড়ে। সো আমাদের এই জায়গাটাতে মনোনিবেশ করতে কিন্তু আমাদের যেটা করতে হবে যে আমরা জিওপলিটিক্যাল আসপেক্টের বাইরে যে তো সার্ভাইভ করা সম্ভব না, এটাকে মেনে নিয়েই রিয়েলিটি হিসেবে ধরে আমাদেরকে কাজ করতে হবে। আমরা এমনভাবে আমাদের স্ট্র্যাটেজি সেট করব যাতে আমরা টাইমলি শিপমেন্ট ইনশিওর করতে পারি, যাতে আমাদের যে ইম্পোর্ট র মেটেরিয়ালস বা ইম্পোর্ট ফিনিশ যেই প্রোডাক্টগুলো দরকার হয় আমাদের শিল্পের জন্য, সেইটা আমরা ইন অ্যাডভান্স কিছু এনে রাখতে পারি, যে যাতে আমাদের শিল্পে সাপ্লাই যদি বিঘ্নিতও হয় তাহলে যেটা আমাদের স্টোরে থাকবে সেটা দিয়ে যাতে আসলে সাময়িক চাহিদাটা মিট করতে পারি। এটা একটা দিক। আর দ্বিতীয় যেটা হয়েছে যে বিকল্প কি হতে পারে সোর্স, সেই বিকল্প ব্যবস্থাটার দিকে তাকানো, যে আমাদের যদি নৌপথে হয় তাহলে আমরা বিকল্প কি ভাবতে পারি। এই জিনিসগুলো আসলে এখানে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবং এটার প্রতি বোথ এন্ড থেকে আমি বলবো যারা আমরা সাপ্লাইয়ার এন্ডে আছি তারা যেরকম ভাববে, এবং সাথে সাথে আমাদের যে যারা আমাদের ইম্পোর্টার বা ব্র্যান্ড বায়ার যারা, তাদেরকেও ভাবতে হবে যে আসলে বিষয়টা তারা কত স্মুথলি আমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করে এবং দ্রুত নিতে পারে সেই বিষয়টা। আর একটা জিনিস হলো যে সাম্প্রতিক সময়ে আমাদের যে পোর্টের ক্যাপাসিটি একটু বাড়িয়ে রাখা, যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা ফিনিশ গুড কোনো একটা ইন্ডিকেশন পাওয়ার সাথে সাথে আমাদের যে গন্তব্য আছে সেই গন্তব্যে পৌঁছে দিতে পারি, এর একটা বিষয়, এবং এটা ভালো করে খেয়াল রাখা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের আলোচনায় যুক্ত থাকার জন্য। থ্যাংক ইউ। আপনাকেও, দর্শককেও ধন্যবাদ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।